ক্লাস নেওয়ার এতটাও দরকার নেই ম্যাম। আপনি যদি কমফোর্টেবল ফিল করেন। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা 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 আমি 10-15 মিনিট নেই ওষুধ দিচ্ছি, এখন সাবজিটুরিজ দিচ্ছি। ঠিক আছে, তোমরা ভালো আছো? জি ম্যাম, আছি ভালো। তোমরা ভালো আপনি আছো? ভালো আছেন? জি ম্যাম, Yes, ma'am. আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম। আমাদের কাছে সবার জ্বর, তোমার স্যারের তো এখন জ্বর ছিল, আমার ছিল ছোট বাবুটার, আজকে ও শুরু হয়েছে। আচ্ছা, রোল অফ হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল না, হেল্পার টি সেলের সেন্ট্রাল রোল অথবা রোল অফ CD4, এটাতে তোমাদের কোনো প্রবলেম ছিল কোনো? তাহলে আর প্রবলেম থাকবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তাই না? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এখানে একটা হচ্ছে কি ডেনড্রাইটিক সেল। শুনতে পাচ্ছো? জি হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছো রিয়াজুল? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে কি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এট ফার্স্ট অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ইনগালফ দা অ্যান্টিজেন। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা কি করবে? অ্যান্টিজেনকে ইনগালফ করবে, দেন হচ্ছে কি করবে? ব্রেকডাউন অফ অ্যান্টিজেন, এই যে অ্যান্টিজেনটা ছিল সেটা হচ্ছে ব্রেকডাউন হবে। তারপর হচ্ছে কি ফরমেশন অফ অ্যান্টিজেনিক ফ্র্যাগমেন্ট, এরপরে অ্যান্টিজেনিক হচ্ছে ফ্র্যাগমেন্ট তৈরি হবে। তারপরে কি হবে? এই অ্যান্টিজেনিক ফ্র্যাগমেন্টটা কার সাথে বাইন্ড হবে? MHC ক্লাস 2 মলিকুলের সাথে। কারণ কি MHC ক্লাস 2 মলিকুল হেল্পার টি সেলের সাথে কাজ করে, তাই না? আমরা পড়ছি না? MHC ক্লাস 2 মলিকুল কার সাথে বাইন্ড হবে? অ্যান্টিজেন ফ্র্যাগমেন্টের সাথে বাইন্ড হয়ে একটা কমপ্লেক্স তৈরি করবে। এই কমপ্লেক্সটা কি করবে? এই কমপ্লেক্সটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের সারফেসে আসবে। যখন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল সারফেসে আসবে তখন এটা কি হবে? হেল্পার টি সেলের রিসিপ্টরের সাথে বাইন্ড আপ হবে। হেল্পার টি সেলের রিসিপ্টরের সাথে বাইন্ড হবে। যখন হেল্পার টি সেল অ্যান্টিজেনিক ফ্র্যাগমেন্ট MHC ক্লাস 2 মলিকুল একসাথে কমপ্লেক্স তৈরি করবে, তখন এটা কি করবে? এটা হচ্ছে কি স্টিমুলেশন করবে হচ্ছে কাকে? the T cell antigen MHC class 2 molecule stimulate the antigen presenting cell। এই তিনটা কমপ্লেক্সটা কাকে স্টিমুলেট করবে? অ্যান্টিজেন প্রেজেন্টিং করবে। কিসের জন্য? সেক্রেট করার জন্য ইন্টারলিউকিন বা সাইটোকাইনস। এটাকে সেক্রেট করতে বলবে কি? সাইটোকাইনস অর ইন্টারলিউকিন। ইন্টারলিউকিন 1 সেক্রেট করবে, এখানে দেওয়া নাই, এখানে সাইটোকাইনস দেওয়া আছে, ঠিক আছে? দেন দিস ইন সাইটোকাইনস, এরপরে যে সাইটোকাইনসটা তৈরি হবে এটা আবার কাকে স্টিমুলেশন করবে? স্টিমুলেশন করবে হেল্পার টি সেলকে, আবার স্টিমুলেশন করবে কিসের জন্য? আবার মোর সাইটোকাইনস সেক্রেট করার জন্য। Interleukin 1 stimulate the helper T cell to produce another cytokines। প্রথমে যে সাইটোকাইনসটা তৈরি হবে সেটা মেইনলি হচ্ছে ইন্টারলিউকিন 1 থাকে। এটা আবার কি করবে? স্টিমুলেট করবে হেল্পার টি সেলকে, কি প্রডিউস করে? মোর সাইটোকাইনস। এই যে আরো সাইটোকাইনস তৈরি হবে সেটা মেইনলি হচ্ছে ইন্টারলিউকিন 2। দেন দ্য ইন্টারলিউকিন 2 এই যে সাইটোকাইনসটা তৈরি হয়েছে সেটা আবার কি করবে? আবার স্টিমুলেশন করবে হেল্পার টি সেলকে, কিসের? প্রলিফারেশনের জন্য, মানে সংখ্যায় বাড়ার জন্য। এবং এটা প্রলিফারেশন করবে হেল্পার টি সেলকে, স্টিমুলেশন করবে ইন্টারলিউকিন 2, ঠিক আছে? দেন দ্য প্রলিফারেটেড হেল্পার টি সেল কি করবে? প্রলিফারেটেড হেল্পার টি সেল দুইটা কাজ করবে, এই যে দুইটা কাজ করবে। একটা কি? বি সেলের সাথে বাইন্ড আপ হবে, বি সেলের সাথে বাইন্ড আপ হয়ে প্লাজমা সেল তৈরি করবে, প্লাজমা সেল অ্যান্টিবডি প্রোডাকশন। আর হচ্ছে টি সেল কি করবে? টি সেলটা সেল মেডিয়েটেড ইমিউনিটি তৈরি করবে। এর মাঝখানে কিছু কথা আছে, বলছে যে এখানে একটা 2 নম্বর পয়েন্টটা দেখো, এ রিসিপ্টর অন দা সারফেস অফ দা CD4। আমি বলছিলাম টি সেলের ক্লাসিফিকেশন অন দা বেসিস অফ সারফেস রিসিপ্টর গ্লাইকোপ্রোটিন। টি সেল হেল্পার প্রোটিনটাকে আমরা কি বলবো? CD4। আর অন দা হচ্ছে কি সাইটোটক্সিক টি সেলের যে রিসিপ্টর থাকে তাকে আমরা কি বলবো? CD8। সারফেস রিসিপ্টর গ্লাইকোপ্রোটিনের উপর ভিত্তি করে হেল্পার টি সেলকে ভাগ করা হয়েছে কিসে? CD4 এ, এবং সাইটোটক্সিক টি সেলটাকে ভাগ করা হয়েছে CD8 এ। বলছে হেল্পার টি সেলের যে রিসিপ্টর, if this includes a toll-like receptor। What is toll-like receptor? Toll-like receptor কি? সারফেস রিসেপ্টর যে গ্লাইকোপ্রোটিন আছে, সারফেস রিসেপ্টর গ্লাইকোপ্রোটিন, বলছে ডিফেন্সিভ সেলের ইমিউনো সিস্টেম সেল, যেমন একটা টি সেল, বি সেল, এগুলো সব হচ্ছে ইমিউনো সিস্টেমের সেল। এই টি সেলের রিসেপ্টরটা হচ্ছে কি কি গ্লাইকোপ্রোটিন থাকে। এটা হচ্ছে এই গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর গুলো কি করে? এটা হচ্ছে অ্যাক্টিভেট করে কিসের জন্য? ইমিউনো রেসপন্স করার জন্য। বলছি ইফ দিস ইনক্লুডস এ টোল লাইক রিসেপ্টর। টোল লাইক রিসেপ্টর মানে কি? সারফেস রিসেপ্টর যে গ্লাইকোপ্রোটিন
প্রোটিন গুলা থাকে সেটাকেই বলতেছে টোল লাইক রিসেপ্টর। এটা কি করে, ইমিউনো সিস্টেম সেল গুলাকে স্টিমুলেট করে ইমিউনো রেসপন্স করার জন্য, ঠিক আছে। আবার এখানে আরেকটা কথা ছিল যে এটা হচ্ছে কি যখন স্টিমুলেট করবে টি সেলকে, যে এই কমপ্লেক্সটা যখন টি সেলকে স্টিমুলেট করবে, অ্যান্টিজেনিক প্রেজেন্টিং সেলকে স্টিমুলেট করবে, কিসের কি বলছে, স্টিমুলেট করে কস্টিমুলেটরি মলিকুলস তৈরি করে। এই কস্টিমুলেটরি মলিকুলস গুলা কি, কস্টিমুলেটরি মলিকুলস গুলাও হচ্ছে কি ইমিউনো রেসপন্সে সাহায্য করে। বলছে এটার ডেফিনিশনটা লিখে রাখলে রাখো, বলছে কস্টিমুলেটরি স্টিমুলেশন বা কস্টিমুলেটরি মলিকুলস হচ্ছে কি ইজ এ সেকেন্ডারি সিগন্যালস which immuno cells relay on to activate an immune response। এই যে ইমিউনো সিস্টেমের যে সেলগুলো আছে, টি সেলটার হচ্ছে ইমিউনো রেসপন্স করার জন্য কস্টিমুলেটরি মলিকুল গুলার স্টিমুলেশনের প্রয়োজন হয়। তাহলে এই যে সাইটোকাইন্স তৈরি হচ্ছে, এই সাইটোকাইন্সটা কি করতেছে, এক ধরনের আমরা কস্টিমুলেটরি মলিকুলস বলতে পারি, কারণ হচ্ছে এই সাইটোকাইন্সটাই হচ্ছে স্টিমুলেশন করতেছে কাকে কাকে, একবার হচ্ছে অ্যান্টিজেনিক প্রেজেন্টিং সেলকে স্টিমুলেশন করে কি করতেছে, সাইটোকাইন্স তৈরি করতেছে, সাইটোকাইন্স অর ইন্টারলিউকিন 1। আবার এই সাইটোকাইন্সটা কি করতেছে, হেল্পার টি সেলকে স্টিমুলেশন করতেছে কিসের জন্য, মোর সাইটোকাইন্স তৈরি করার জন্য, সেটা হচ্ছে কি ইন্টারলিউকিন 2। ইন্টারলিউকিন 1 আর ইন্টারলিউকিন 2 এর কি কথা বলছিলাম, ফাংশন কি বলছিলাম, ইন্টারলিউকিন 1 কি করে, ইন্টারলিউকিন 1 কি করে, টি সেলকে স্টিমুলেশন করে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইন্টারলিউকিন 1? ইন্টারলিউকিন 1 করে স্টিমুলেশন দ্য হেল্পার টি সেলকে স্টিমুলেশন করে কিসের জন্য, ইমিউনো রেসপন্স করার জন্য। আর ইন্টারলিউকিন 2 কি করে, ইন্টারলিউকিন 2 হচ্ছে প্রলিফারেশন অফ হেল্পার টি সেল। তাহলে মিলে গেল না, দেখো প্রথমে কি হলো, এক্সটা হচ্ছে এমএসসি ক্লাস 2 অ্যান্টিজেনিক ফ্র্যাগমেন্ট টি সেল, এগুলো সবগুলো মিলে সাইটোকাইন্স তৈরি করলো ইন্টারলিউকিন 1, কিভাবে অ্যান্টিজেনিক প্রেজেন্টিং সেলটাকে স্টিমুলেশন করে। এই সাইটোকাইন্সটা আবার কি করলো, টি সেল কি স্টিমুলেশন করলো আবার সাইটোকাইন্স তৈরি করার জন্য, সেটা হচ্ছে কি ইন্টারলিউকিন 2। এই ইন্টারলিউকিন 2টা কি করবে, এই ইন্টারলিউকিন 2টা হেল্পার টি সেলকে প্রলিফারেশন করবে, প্রলিফারেশন করে একটা হচ্ছে হেল্পার টি সেলটা বি সেলের সাথে বাইন্ড আপ হয়ে প্লাজমা সেল তৈরি করবে, প্লাজমা সেল অ্যান্টিবডি প্রোডাকশন করবে। আবার টি সেলটা কি আবার আরেক ধরনের সাইটোটক্সিক আরেক ধরনের টি সেল তৈরি করবে, সেটা কি করবে, সেল মেডিয়েটেড ইমিউনিটি করবে। ঠিক আছে, বুঝছো? কারো প্রশ্ন আছে এটাতে? শুনতে পাচ্ছো তোমরা, শুনতে পাচ্ছো? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, আরো এটা সম্পর্কে প্রশ্ন আছে? এটা যদি বলে সেন্ট্রাল রোল অফ হেল্পার টি সেল, এখানে কোনো সাইটোটক্সিক টি সেল নাই, এখানে বলছে সেন্ট্রাল রোল অফ হেল্পার টি সেল বা CD4 ফাংশন, রাইট দা কি জানি বলছিলাম, CD4 এর যদি রোল বলা হয় তখন এটা দিবা, হেল্পার টি সেলের রোল বলা হয় তখন এটা দিবা। ঠিক আছে, এখন আমরা পড়বো কি, নেক্সটটা পড়বো আমরা হচ্ছে রোল অফ সাইটোটক্সিক টি সেল। সাইটোটক্সিক টি সেলের রোল কি, ঠিক আছে। সাইটোটক্সিক টি সেল কি করে, হেল্পার টি সেল বি সেলের সাথে হচ্ছে কি একসাথে কাজ করে অ্যান্টিবডি প্রোডাকশন করতে পারে, কিন্তু সাইটোটক্সিক টি সেল অ্যান্টিবডি প্রোডাকশন করে না। সাইটোটক্সিক টি সেল কি করে, সাইটোটক্সিক টি সেল সেল মেডিয়েটেড ইমিউনিটি করে। এখন এই সাইটোটক্সিক টি সেলের রোল অফ সাইটোটক্সিক টি সেল, এটা লিখে রাখো, কোশ্চেনটা লিখে রাখো, রোল অফ সাইটোটক্সিক টি সেল। এই ফিগারটার নাম হচ্ছে রোল অফ সাইটোটক্সিক টি সেল, রোল অফ সাইটো। এখন এই যে সাইটোটক্সিক টি সেল আছে, হেল্পার টি সেল আর সাইটোটক্সিক টি সেল, হেল্পার টি সেল কি করে, এক্সোজেনাস অ্যান্টিজেনের সাথে কাজ করে। আমরা কি দেখলাম, একটা ফরেন অ্যান্টিজেন ছিল, একটা বাহিরের অ্যান্টিজেন ছিল, যখন আসলে অ্যান্টিজেনটা বি সেলের সংস্পর্শে আসলো বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের কাছে আসলো, প্রথমে কি হলো, অ্যান্টিজেনটা ব্রেক ডাউন হলো, ফ্র্যাগমেন্টের সাথে বাইন্ড হলো। আর এখানে কি হবে, এখানে এক্সোজেনাস অ্যান্টিজেনের সাথে কাজ করবে না, এটা হচ্ছে কি এন্ডোজেনাস। বডির ভিতরে যখন একটা অ্যান্টিজেন আসেই, সেল যেগুলো যেমন টিউমারাল সেল, ক্যান্সারাল সেল, এগুলো হচ্ছে অ্যাবনর্মাল সেল অফ দা বডি। এই অ্যাবনর্মাল সেলগুলার হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন। বডির ভিতরে যে সমস্ত অ্যান্টিজেন আছে, অ্যাবনর্মাল সেল, টিউমার সেল, ক্যান্সার সেল, এগুলাই হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন। সাইটোটক্সিক টি সেল অ্যান্টিজেনের সাথে কাজ করে, আর হচ্ছে হেল্পার টি সেল এক্সোজেনাস অ্যান্টিজেনের সাথে কাজ করে। এক্সোজেনাস মানে বাহিরের থেকে যে অ্যান্টিজেনটা ভিতরে ঢুকবে। তাহলে প্রথমে কি, একটা দেখো, এটা ভাইরাস ইনফেক্টেড সেল, মানে কি এটা একটা ভাইরাস ইনফেক্টেড সেল, এটা হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন। আর এটা এই দেখো, সেই এন্ডোজেনাস অ্যান্টিজেন গুলো এখানে কি হয়েছে, ভিতরের সেল সেগুলো হচ্ছে প্রসেসড হয়েছে, মানে এক্সোজেনাস এর ক্ষেত্রে কি হয়েছিল, ফ্র্যাগমেন্টেড হয়েছিল, এখানেও হচ্ছে ভেঙে ভেঙে প্রসেস, একটা সেল
টি সেল, একটা টি সেলের ভিতরে এক্সোজেনাস টি সেলের ভিতরে এন্ডোজেনাস অ্যান্টিজেন প্রসেসড হয়েছে, সেই অ্যান্টিজেনটা কি ভাইরাস ইনফেক্টেড একটা সেল। আর এখানে কি দেখাচ্ছে এমএসি ক্লাস 1 মলিকুল। সাধারণত এমএসি ক্লাস 2 মলিকুল কার সাথে কাজ করে? এমএসি ক্লাস 2 মলিকুল হেল্পার টি সেলের সাথে কাজ করে, আর এমএসি ক্লাস 1 মলিকুল সাইটোটক্সিক টি সেলের সাথে কাজ করে। এগুলা মনে রাখবা। এমএসি ক্লাস 2 মলিকুলস CD4 এর সাথে কাজ করে, এমএসি ক্লাস 1 CD8 এর সাথে কাজ করে। CD8 কার থাকে? সাইটোটক্সিক টি সেলের থাকে। আর CD4 কার থাকে? হেল্পার টি সেলের থাকে। ঠিক আছে, শুনতেছো তোমরা? বলো। জি ম্যাম। জি ম্যাম, শুনতেছি। আচ্ছা, তাহলে 1 নম্বর পয়েন্টটা দেখো কি বলছে, এ নর্মাল সেল will produce endogenous antigen that will not trigger a response by a cytotoxic T cell। বলছে একটা নর্মাল সেল a normal cell will produce endogenous antigens that will not trigger a response by a cytotoxic T cell। একটা নর্মাল সাইটোটক্সিক টি সেলের সাথে বাইন্ড আপ হবে না। একটা সাইটোটক্সিক টি সেলের সাথে কে বাইন্ড আপ হবে? একটা সাইটোটক্সিক টি সেলের সাথে একটা ভাইরাস ইনফেক্টেড সেল অথবা একটা ক্যান্সারাস সেল অথবা একটা টিউমারাস সেল বাইন্ড আপ হবে। তাই বলছে কি একটা নর্মাল সেল কখনো সাইটোটক্সিক টি সেলের সাথে বাইন্ড হবে না, বাট এ ভাইরাস ইনফেক্টেড সেল অর এ ক্যান্সারাস সেল প্রডিউস অ্যাবনর্মাল এন্ডোজেনাস অ্যান্টিজেন। এই ভাইরাস ইনফেক্টেড সেল অ্যাবনর্মাল সেল গুলাই হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। ঠিক আছে, 2 নম্বরে কি বলছে? দ্য অ্যাবনর্মাল অ্যান্টিজেন ইজ প্রেজেন্ট অন দ্য সেল সারফেস ইন অ্যাসোসিয়েট উইথ এমএসি ক্লাস 1 মলিকুলস। একটা সেল সারফেস টি সেলের টি সেল বলতেছে, একটা বি সেল বা টি সেল, এটা টি সেলের সেল সারফেসের মধ্যে কি আছে? একটা এমএসি ক্লাস বি সেল না সরি টি সেলের সেল সারফেসে কি আছে? এমএসি ক্লাস 1 মলিকুলস। এই এমএসি ক্লাস 1 মলিকুলস আমি একটু বলতে ভুল করছি, হ্যাঁ, এটা হচ্ছে একটা সেল, ইমিউনো সেল, হ্যাঁ, অ্যান্টিজেন আছে। আর এর মধ্যে কি আছে? এমএসি ক্লাস 1 মলিকুল আছে। এই প্রসেস অ্যান্টিজেনটা কি বলছে? অ্যাবনর্মাল অ্যান্টিজেন ইজ প্রেজেন্ট অন দ্য সেল সারফেস ইজ অ্যাসোসিয়েটেড উইথ এমএসি ক্লাস মলিকুল। CD8 cells will receptor for the antigen are transfer into CTLS। এই যে অ্যান্টিজেন, আমি এর আগে যেটা পড়াইছিলাম, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হচ্ছে কি হবে? ফ্র্যাগমেন্টেড হবে, এমএসি ক্লাস 2 এর মলিকুলের সাথে বাইন্ড হয়ে সারফেসে আসবে। সেম ওই একই কথাটা, কিন্তু এটা হচ্ছে কি এন্ডোজেনাস অ্যান্টিজেনের ক্ষেত্রে। এটা সারফেসে যখন এই ক্লাস এমএসি ক্লাস 1 মলিকুল অ্যান্টিজেন ফ্র্যাগমেন্টটা আসে, কোন রিসেপ্টরের সাথে বাইন্ড আপ হলো? এটা হচ্ছে সাইটোটক্সিক টি সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড আপ হলো। ঠিক আছে, টি সেল রিসেপ্টর। এটা কোন সেল? সাইটোটক্সিক টি সেল। সাইটোটক্সিক টি সেলের রিসেপ্টরে কি থাকে? CD8 থাকে। বাইন্ড আপ হয়ে এটা কি করলো? প্রেজেন্ট করলো। এটা কি বলছে? সাইটোটক্সিক টি সেল। সিটিএল মানে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট। ঠিক আছে, যখন এর মধ্যে চলে আসলো তখন এটা কি করলো? টার্গেট সেলটাকে, এই যে একটা টার্গেট সেল ছিল, ভাইরাস ইনফেক্টেড সেল ছিল যেটা, সেটাকে কি করলো? ওর সাথে এই সেলটাকে সাইটোলাইসিস করে দিল। CTL induced destruction of the virus infected cell by apoptosis। অ্যাপোপ্টোসিস মানে কি? অ্যাপোপ্টোসিস মানে প্রোগ্রাম সেল ডেথ, মানে একটা সেল যখন নিজেই হচ্ছে কি হবে নষ্ট হয়ে যাবে। যেমন আমাদের ব্লাড তৈরি হয় কত? 120 দিন পর ব্লাডটা অটোমেটিক্যালি নষ্ট হয়ে আবার নতুন, মানে নতুন কন্টিনিউয়াসলি তৈরি হতে থাকে না? পড়ছো মনে হয় প্যাথোলজিতে অ্যাপোপ্টোসিস কি? পড়ছো না অ্যাপোপ্টোসিস? জি ম্যাম, পড়ছো না? অ্যাপোপ্টোসিস একটা গ্রিক ওয়ার্ড, এটা মিনিং হচ্ছে অ্যাওয়ে লাইক লিভ, বলছে ফলিং অ্যাওয়ে লাইক লিভস, পাতার মতো ঝরে পড়া, একটা নির্দিষ্ট সময় পর সেটা মরে যায়। এই যে অ্যাপোপ্টোসিস বা সেল ডেথ কেমন করে হইলো? যখন হচ্ছে এই টি সেল রিসিপ্টর, এমএসি ক্লাস 1 মলিকুল আর অ্যান্টিজেনিক ফ্র্যাগমেন্ট কমপ্লেক্সটা হচ্ছে একসাথে হলো, তখন এক ধরনের প্রোটিন সেক্রেট করে। সেই প্রোটিনটার নাম কি? পারফোরিন সেক্রেট করে। এই প্রোটিনটা করে কি? সেলটাকে লাইসিস করে দেয়। কিভাবে? তোমরা কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন পড়ছো না? আমাকে বলছো তো পড়ছো। কমপ্লিমেন্ট কিভাবে অ্যাক্টিভেশন হয়? পড়ছো না? কমপ্লিমেন্ট হচ্ছে ফ্যাগোসাইটোসিস, অপসোনাইজেশন, ইনফ্লামেশন, এই তিনটা সেল লাইসিস করে। পড়ছো না কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন? না পড়লে আমি আবার পড়াবো। কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের লাস্ট ধাপটা কি? সাইটোলাইসিস। কিভাবে সাইটোলাইসিস করে? যখন ইনফ্লামেশন হয়ে যায়, অপসোনাইজেশন হয়ে যায়, ফ্যাগোসাইটোসিস হয়ে যায়, তখন ওরা হচ্ছে কি করে? ইনফ্লামেটরি সেলগুলো এক ধরনের প্রোটিন করে, প্রোটিনের নাম হচ্ছে পারফোরিনটা কি করে? এবং গ্রান এনজাইম,
গ্রানুল যে থাকে তারা এক ধরনের এনজাইম সিক্রেট করে, এটার নাম হচ্ছে গ্রান এনজাইম। এই যে গ্রান এনজাইমটা কি করে, আর এই পারফোরিনটা সেলের উপরে এক ধরনের হচ্ছে মেমব্রেন অ্যাটাকিং কমপ্লেক্স তৈরি করে। ম্যাক মেমব্রেন অ্যাটাকিং কমপ্লেক্স, এমএসি মানে মেমব্রেন অ্যাটাকিং কমপ্লেক্স তৈরি করে। পরে কি করে, উপরে সেল সারফেসটাকে লাইসিস করে দেয়। যখন সেলটা লাইসিস হয়ে যায় তখন কি হয়, ভিতরে যে কি ভিতরের ফ্লুইড গুলা সব হচ্ছে কি বাহির থেকে বেশি বেশি ফ্লুইড ঢুকে, আর হচ্ছে ভিতরের ফ্লুইড গুলা আয়ন গুলাকে দেয়। এক পর্যায়ে সেটা হচ্ছে কি হয়, সেলটা লাইসিস হয়ে যায়। পড়ছো না কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন? করো নাই আয়শা? আয়শা হ্যাঁ ম্যাম, আমাদের পড়াইছিল। মেমব্রেন অ্যাটাকিং কমপ্লেক্স ম্যাক পড়ো নাই? ম্যাম ম্যাথটা অত ভালোভাবে মানে পড়ানো হয়নি, অতটা মানে ক্লিয়ারলি করা হয়নি। ও তাহলে ওটা পড়ানো থাকলে এই সেল লাইসিসটা পড়াতে আমার কষ্ট হইতো না, মানে এখানে সংক্ষেপে লেখা আছে তো। তো ম্যাক হচ্ছে মেমব্রেন অ্যাটাকিং কমপ্লেক্স, ম্যাক মানে মেমব্রেন অ্যাটাকিং কমপ্লেক্স। এই কি করে, এইটা হচ্ছে যখন টার্গেট সেলের উপরে কি কি করছে, টি সেল রিসিপ্টর, অ্যান্টিজেনিক ফ্র্যাগমেন্ট, এমএসি ক্লাস 1 মলিকিউল তিনটে একসাথে অ্যাটাচমেন্ট হবে, তখন এই সাইটোটক্সিক টি সেল এক ধরনের হচ্ছে কি করবে, প্রোটিন, এক ধরনের মেমব্রেন অ্যাটাকিং কমপ্লেক্স যেটা নাম হচ্ছে পারফোরিন, এক ধরনের প্রোটিন, এটা সেক্রেট করবে। আর মেমব্রেন অ্যাটাকিং কমপ্লেক্স এটা হচ্ছে কি, পারফোরিন এক ধরনের মেমব্রেন অ্যাটাকিং কমপ্লেক্স। মেমব্রেনটাকে অ্যাটাক করলে কি হবে, ইফ্লাক্স অফ আয়ন, ভিতরের আয়নগুলো বাইরে চলে আসবে আর বাইরে থেকে বেশি বেশি ফ্লুইড ভিতরে ঢুকে যাবে, যার ফলে কি হবে, সেলটা ইমব্যালেন্স হয়ে যাবে, যার কারণে সেলটা লাইসিস হয়ে যাবে। কিভাবে, মেমব্রেন অ্যাটাকিং কমপ্লেক্স কি বললাম, পারফোরিন নামক এক ধরনের পদার্থ সেক্রেট করে, সেটাই হচ্ছে সেলটাকে লাইসিস করে দেয়। এটাকে আমি নেক্সটে তাহলে ওটা ভালো করে পড়াই দিব। হ্যাঁ, তারপরে আরো কি বলছি, গ্রান এনজাইম, এর গ্রানিউলসের মধ্যে অনেক ধরনের এনজাইম থাকে, এটাকে গ্রান এনজাইম বলা হয়। সেটাও হচ্ছে এনজাইমটা কি বলছি যে প্রোটিয়েজ, গ্রান এনজাইমটার নাম হচ্ছে প্রোটিয়েজ, যেটাই অ্যাপোপ্টোসিস করতে সাহায্য করে। অ্যাপোপ্টোসিস মানে সেল ডেথ, সেলের ডেথ হয়ে যায়। কোন সেলের ডেথ হবে, ভাইরাস ইনফেক্টেড যে সেলটা ছিল সেই সেলটার ডেথ হয়ে যাবে। তাহলে এই পুরো ফাংশনটা কার, সাইটোটক্সিক টি সেল। হেল্পার টি সেল কখনো সেলের ডেথ করবে না, কিন্তু সাইটোটক্সিক সেলটা কি করবে, সেল মেডিয়েটেড ইমিউনিটি করবে, এইভাবে সেলটাকে লাইসিস করে দিবে। কোন সেলটাকে, অ্যাবনর্মাল সেল, টিউমারাস সেল, ক্যান্সার সেলটাকে লাইসিস করে দিবে। তাহলে টিউমারাস সেল, অ্যাবনর্মাল সেলকে লাইসিস করে কি, কোন সেল, সাইটোটক্সিক টি সেল। তাহলে কি হলো, প্রথমে আমরা কি দেখবো আবার একটু বলি। প্রথমে হচ্ছে একটা অ্যান্টিজেনিক প্রেজেন্টিং সেল, এটা হচ্ছে কি, কোন ধরনের অ্যান্টিজেন, অ্যান্টিজেনিক প্রেজেন্টিং সেল, এপিসিও বলতে পারি। সেটা কোন ধরনের অ্যান্টিজেন, এন্ডোজেনাস অ্যান্টিজেন, বাহির থেকে আসেনি, বডির ভিতরে ছিল, ভাইরাস ইনফেক্টেড সেল, এন্ডোজেনাস হবে, অ্যান্টিজেনটা ফ্র্যাগমেন্টেড হবে, তারপরে এই ফ্র্যাগমেন্টটা অ্যান্টিজেনটা এমএসি ক্লাস 1 মলিকুলের সাথে বাইন্ড আপ হবে। এমএসি ক্লাস 1 মলিকুল প্লাস ভাইরাস ইনফেক্টেড এন্ডোজেনাস অ্যান্টিজেন কোথায় আসবে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের সেল সারফেসে আসবে। এই সেল সারফেসে এসে কি করবে, টি সেল, সাইটোটক্সিক টি সেলের রিসিপ্টর CD8 এর সাথে বাইন্ড আপ হবে, সাইটোটক্সিক টি সেলের রিসিপ্টর CD8 এর সাথে বাইন্ড আপ হবে। দেন দিস কমপ্লেক্স বাইন্ড উইথ দ্য রিসিপ্টর অফ দ্য সাইটোটক্সিক টি সেল, মানে CD8 এর সাথে বাইন্ড আপ হবে। দেন দ্য টি সেল প্রোডিউস এ প্রোটিন, সাইটোটক্সিক টি সেল, এই যে দেখো সাইটোটক্সিক টি সেল, এই যে টি সেলটা এক ধরনের প্রোটিন কল্ড পারফোরিন তৈরি করবে। দিস পারফোরিন প্রোডিউস পোর, এই পারফোরিনটা কি করবে, পোর অন দা সেল সারফেস অফ দা টার্গেট সেল, ড্র করে দিবে, ঠিক আছে। দেন লাইসিস অর ডিস্ট্রয় অফ দা টার্গেট সেল, দিস অ্যাক্টিভিটি টেকস প্লেস আপ টু the antigen disappear, এই প্রসেসটা চলবে যতক্ষণ না পর্যন্ত অ্যান্টিজেনটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। when the antigen disappear then the T cell is going to the process of apoptosis, যখন অ্যান্টিজেনটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে তখন আস্তে আস্তে এটা অ্যাপোপ্টোসিস হবে। অ্যাপোপ্টোসিস মানে সেল ডেথ হয়ে যাবে। তার মানে এভাবে একটা ভাইরাস ইনফেক্টেড সেল বা অ্যাবনর্মাল সেলটাকে সাইটোটক্সিক টি সেলটা লাইসিস করে দিবে, ঠিক আছে। কোশ্চেন থাকলে পরে করিও, আমি তাড়াতাড়ি একটু পড়াই। হ্যাঁ,
তাহলে আমি একটু বলি শোনো, আমরা কত ধরনের টি সেল পড়ছি। আমরা টি সেল পড়ছি, হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, ডিলেট টি সেল। আবার বলছি, on the basis of surface receptor glycoprotein, the helper T cell are classified as CD4 and cytotoxic T cell are called CD8. Helper T cell receptor CD4 act with MHC class 2 molecules, and cytotoxic T cell function or work with the CD8. সাইটোটক্সিক টি সেল কাজ করে CD8, এটা কার সাথে বাইন্ড আপ হয়? MHC ক্লাস 1 মলিকুলের সাথে। সব সময় মনে রাখবা, CD4 এর সাথে কাজ করে MHC ক্লাস 2, CD8 এর সাথে কাজ করে MHC ক্লাস 1। CD8 হচ্ছে সাইটোটক্সিক টি সেলের সাথে কাজ, CD4 হেল্পার টি সেলের সাথে কাজ করে। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? এটা সব সময় মনে রাখবা, এমনিতেই সব পারবা, খালি ঘুরে পেঁচায় বারবার। তারপরে হচ্ছে হেল্পার টি সেল কি করে? হিউমোরাল ইমিউনিটি করে। আর সাইটোটক্সিক টি সেল কি করে? বলো বলো, হ্যাঁ বলো। হেল্পার টি সেলকে আমরা কি বলবো? হেল্পার টি সেল বা হচ্ছে কি করে, কিসে সাহায্য করে? অ্যান্টিবডি প্রোডাকশনকে। এই জন্য আমরা হিউমোরাল ইমিউনিটি একটা সেল মেডিয়েটি। বি সেল কোন ধরনের ইমিউনিটি করে? বি সেল সব সময় হিউমোরাল ইমিউনিটি করে। আর টি সেল কি করে? সাইটোটক্সিক টি সেল কি করে? সেল মেডিয়েটেড ইমিউনিটি করে। এখন আমরা কি পড়বো? এটা একটু লিখে রাখো। দ্য ডুয়েল নেচার অফ দ্য অ্যাডাপটিভ ইমিউনো সিস্টেম, অথবা ডুয়েল নেচার অফ দ্য ইমিউনো সিস্টেম। ডুয়েল মানে কি? দুই ধরনের নেচার। অ্যাডাপটিভ ইমিউনো রেসপন্সের বা অ্যাডাপটিভ ইমিউনো সিস্টেমের ডুয়েল নেচার একসাথে কিভাবে কাজ করতেছে সেটা, বডিতে হিউমোরাল ইমিউনিটি এবং সেল মেডিয়েটেড ইমিউনিটি কিভাবে কাজ করতেছে একসাথে, এখন আমরা সেটা বলবো। লিখে রাখো। বা ডুয়েলটি অফ ইমিউনো রেসপন্স এক কথায় বলতে পারি, অথবা এটাও বলতে পারি দ্য রিলেশনশিপ অফ হিউমোরাল ইমিউনিটি অ্যান্ড সেল মেডিয়েটেড ইমিউনিটি। কোশ্চেনটা লিখে রাখো। যেটা ছবি এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি, the relationship between the cell mediated immunity and humoral immunity, অথবা বলতে পারি the dual nature of the adaptive immune system। বডিতে ইমিউনো সিস্টেম আছে না, একটা হিউমারাল ইমিউনিটি, একটা সেল মেডিয়েটেড ইমিউনিটি, সেটা একসাথে কিভাবে কাজ করে। পরীক্ষায় এই কোশ্চেনটা আসে সব সময়। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। কেউ কি প্রশ্ন করতে চাচ্ছ? তোমরা কি শুনতেছো? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। লিখে রাখো দ্য রিলেশনশিপ অফ সেল মেডিয়েটেড। প্রশ্ন যদি করে দ্য রিলেশনশিপ বিটুইন সেল মেডিয়েটেড ইমিউনিটি অ্যান্ড হিউমারাল ইমিউনিটি, তখন এই ছবি ড্র করবে, এটা লিখবা, আমি বুঝাচ্ছি। আবার যদি বলে দ্য ডুয়েল নেচার অফ দ্য অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম, তখন এইটা দিবা। ঠিক আছে? এখন আমি পড়াইছিলাম না হিউমারাল ইমিউনিটি কি, সেল মেডিয়েটেড ইমিউনিটি কি। হিউমারাল ইমিউনিটিকে আমরা কি বলতে পারি? অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি। আর সেল মেডিয়েটেড ইমিউনিটি কি বলবো আমরা? সেলুলার ইমিউনিটি। হিউমারাল ইমিউনিটি কে করে? বি সেল। আর সেলুলার ইমিউনিটি সাধারণত টি সেল করে। ঠিক আছে? কিন্তু আরেকটা কি পড়াইছিলাম? টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন আর টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। মনে রাখবা, টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। এখন আমরা পড়বো কিভাবে হিউমারাল ইমিউনিটি আর সেল মেডিয়েটেড ইমিউনিটি একসাথে কাজ করে। ঠিক আছে? আসো, প্রথমে দেখো, ব্লু কালার যেটা আছে সেটা হচ্ছে হিউমারাল ইমিউনিটি বা হিউমারাল ইমিউনো রেসপন্স। আর এখানে রেড আছে সেটা হচ্ছে কি, ডেড ইমিউনো সিস্টেম। এখন এখানে কি বলছে? হিউমারাল আর অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনো সিস্টেম কন্ট্রোল অফ ফ্রিলি প্যাথোজেন্স। হিউমারাল যে ইমিউনো রেসপন্স হয় সেটা কার ক্ষেত্রে? বলছে ফ্রিলি এক্সট্রা সেলুলার, যেগুলো সেলের বাহির থেকে বডিতে ঢুকবে সেগুলোর ক্ষেত্রে কাজ করবে হচ্ছে হিউমারাল ইমিউনো রেসপন্স। আর সেল মেডিয়েটেড ইমিউনিটির ক্ষেত্রে কি কাজ করবে? ইন্ট্রা সেলুলার অ্যান্টিজেন বা এন্ডোজেনাস অ্যান্টিজেন। একটু আগেই পড়াইলাম না টি সেল, সাইটোটক্সিক টি সেল, তার আগে পড়াইছিলাম হচ্ছে বি সেলের রোল। বা বি সেল যখন সরাসরি অ্যান্টিবডি প্রোডাকশন করবে তাকে আমরা কি বলবো? টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। আর বি সেল যখন সেলের সাহায্য নিয়ে অ্যান্টিবডি প্রোডাকশন করবে তখন তাকে আমরা কি বলি? টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। এখানে দুটা কথা, একটা হিউমারাল ইমিউনিটি, একটা সেল মেডিয়েটেড ইমিউনিটি। হিউমারাল ইমিউনিটিকে আমরা কি বলতে পারি? আর একটা নামে ডাকতে পারি, এটাকে বলতে পারি অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি। আর সেল মেডিয়েটেড ইমিউনিটি
ইমিউনিটি। এখন এখানে কি বলছে, হিউমারাল ইমিউনিটি কার সাথে কাজ করে, এক্সোজেনাস বা এক্সট্রা সেলুলার অ্যান্টিজেন, যে সমস্ত অ্যান্টিজেন বাহির থেকে আমাদের বডিতে ঢুকবে। আর এই যে সেলুলার ইমিউনিটির ক্ষেত্রে কি হবে, ইন্ট্রা সেলুলার বা এন্ডোজেনাস অ্যান্টিজেন, সেই অ্যান্টিজেন কোথা থেকে আসবে, বডির মধ্যে যে সমস্ত অ্যাবনর্মাল সেল আছে, ভাইরাস ইনফেক্টেড সেল আছে, টিউমার সেল আছে, ক্যান্সার সেল আছে, সেটা। এখন ফার্স্টলি কি হলো, একটা বি সেল, এগুলো কিন্তু আমি সব পড়াইছি, এটা দুইটা খালি একসাথে কম্বিনেশন। বি সেলের সেল সারফেসে কি আছে, বি সেলের সেল সারফেসে ইমিউনোগ্লোবিউলিনস আছে, ঠিক আছে। এখন কি বলছে, এ বি সেল বাইন্ড উইথ দ্য অ্যান্টিজেন ফর হুইচ ইট ইজ স্পেসিফিক। কার সাথে বাইন্ড হবে, অলওয়েজ স্পেসিফিক অ্যান্টিজেন বাইন্ড উইথ স্পেসিফিক অ্যান্টিবডি। এটা প্রথমে বলছিলাম, বি সেলের সারফেসে রিসেপ্টরের সাথে হবে, বাইন্ড আপ হয়ে এটা কি হবে, অ্যান্টিজেনটা কি করবে, এই যে বাইন্ড আপ যখন হয়ে গেল তখন এটা কি করবে, বি সেল অফেন উইথ স্টিমুলেট বাই সাইটোকাইনস ফ্রম এ হেল্পার টি সেল। এটা আমরা আগে পড়ছি না, বি সেল হচ্ছে অ্যান্টিজেনের সাথে যখন বাইন্ড আপ হবে, দেখো আগে কিন্তু পড়ছিলাম, সেটা আবার কি হবে, আবার টি সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড আপ হবে, বি সেল টি সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড আপ হয়ে কি করবে, স্টিমুলেশন হয়ে কি করবে, সাইটোকাইনস তৈরি করবে। সাইটোকাইনস আবার কি করবে, সাইটোকাইনসে স্টিমুলেশন করে প্লাজমা সেল আর মেমোরি সেল তৈরি করবে। প্লাজমা সেলের কাজ কি, প্লাজমা সেল সরাসরি অ্যান্টিবডি প্রোডাকশন করে। মেমোরি সেল কি করে, মেমোরি সেলটা বডিতে থেকে যায়, যখন তা আবার এক্সপোজার হয় তখন মেমোরি সেলটা প্লাজমা সেলে কনভার্টেড হয়ে অ্যান্টিবডি প্রোডাকশন করে। এটা বি সেলের ফাংশন গেল। দেখো আমরা পড়াইছিলাম যে রোল অফ বি সেল, সেই ছবিটাই মনে করো ওই একই জিনিস। এখানে আরেকটা কি হলে দেখো, এখন টি সেলটা কি, সাইটোটক্সিক টি সেলটা কি, এটা এন্ডোজেনাস অ্যান্টিজেনের সাথে কাজ করে। এন্ডোজেনাস অ্যান্টিজেন কি, ভাইরাস ইনফেক্টেড সেল। এটা এই যে ফ্র্যাগমেন্টেড হবে, ফ্র্যাগমেন্টেড হয়ে একটা টি সেলের, সাইটোটক্সিক টি সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড আপ হবে। সাইটোটক্সিক টি সেলের রিসেপ্টরের সাথে যখন বাইন্ড হবে তখন সেটা কি করবে, বলছে যে সাইটোকাইন সেক্রেট করবে। সাইটোকাইন সেক্রেট করে এই সাইটোকাইনসটা কি বলছে, হেল্পার টি সেলের সাথেও কাজ করতে পারে। এবং আবার একটা সাইটোকাইনস কি করবে, সরাসরি সাইটোকাইনসের ফাংশন কি, ইন্টারলিউকেন ফাংশন কি, অ্যাক্টিভেশন অফ ম্যাক্রোফেজ। আমি পড়াইছি গত ক্লাসে, ইন্টারলিউকেন 1 এর ফাংশন কি, সাইটোকাইনস মানে এক ধরনের ইন্টারলিউকিন 1 আছে, সেই ইন্টারলিউকিন 1 কি করে, অ্যাক্টিভেশন অফ ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেশন করে, যার ফলে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন হলে কি হবে, ফ্যাগোসাইটোসিস হবে। তাহলে এই যে এই কমপ্লেক্সটা একটা কি করতেছে, মানে সাইটোকাইনসটা ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন করতেছে। ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন যদি হয় তাহলে কি হবে, ফ্যাগোসাইটোসিস হবে। আবার এই সাইটোকাইনসটা কি করতেছে, সেলটাকে লাইসিস করাচ্ছে। একটু আগে পড়লাম না, সেলটাকে কি, সবগুলা কমপ্লেক্স এক ধরনের প্রোটিন সেক্রেট করতেছে যেটা নাম পারফোরিন। এই পারফোরিনটা কি করতেছে, সেলের মধ্যে গিয়ে সেলের মেমব্রেন অ্যাটাকিং কমপ্লেক্স করে সেলটাকে লাইসিস করে দিচ্ছে। সেলটা যখন লাইসিস হয়ে যায় তখন কি হয়, বললাম যে প্রোটিন, গ্রান এনজাইম, এগুলোর মাধ্যমে সেলটাকে লাইসিস করে দিয়ে আলটিমেটলি অ্যাপোপ্টোসিস হয়ে যায়। প্রথমে হচ্ছে অ্যান্টিজেনটা আপ হয়ে যায়, তারপরে সেলটা ডিসরাপশন হয়ে যায়। তাহলে এটা আগের পড়াটা যদি ভালো করে বুঝো তাহলে এটা আর এটা সেম। পুরা ইমিউনোলজির যে ইমিউনো সিস্টেম আছে, বি সেল আর টি সেলের ফাংশন, প্রথম দিন থেকে যে বুঝতে পারছে সে সবগুলাই বুঝবে। কথা খালি একটু ঘুরায় পেঁচায়। কারো কোনো প্রবলেম আছে আমাকে এখন প্রশ্ন করো, প্রশ্ন করো আমাকে। শুনতে পাচ্ছো তোমরা, শুনতে পাচ্ছো তোমরা? Yes, ma'am. শুনতে পাচ্ছি। পারতেছো না, আমাকে প্রশ্ন করো, ম্যাম সমস্যা নাই, প্রশ্ন করো। আমি ম্যাম সেলুলারটাতে যে আমরা দেখলাম যে যে এন্ডোজেনাস যে সেলটা, ওটা হচ্ছে সাইটোটক্সিটি সেলের সাথে বাইন্ড আপ হয়ে সাইটোকাইনস, দুইটা সাইটোকাইনস তৈরি করলো, দুইটা সাইটোকাইনস তৈরি করলো, একটা হচ্ছে হেল্পার টি সেল হিসেবে আর হ্যাঁ ম্যাম যখনই টি সেলের সেল সারফেসের রিসেপ্টর অ্যান্টিজেন মলিকুল তিনটে একসাথে একটা কমপ্লেক্স তৈরি করবে, তখন সেটা কি করবে, তখন সেটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলকে স্টিমুলেশন করবে। কিন্তু এর আগে আমি পড়াইলাম না, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলকে কিসের জন্য, সাইটোকাইন সিক্রেট করার জন্য। সাইটোকাইনস মানে ধরো ইন্টারলিউকিন 1 বা অন্যান্য, সেই সাইটোকাইনস তৈরি করবে। আবার কি বলছে, যখন একবার সাইটোকাইনস তৈরি হবে সেটা আবার হচ্ছে হেল্পার টি সেলকে স্টিমুলেশন করবে, সরি এখানে সাইটোটক্সিক টি সেলকে স্টিমুলেশন করবে এগেইন সাইটোকাইনস রিলিজ করার জন্য। এই যে বলছি যে দুইবার করে তৈরি, মানে টি সেলকে ফাংশনিং হওয়ার জন্য, টি সেলের কাজ করার জন্য টি সেলকে দুইবার স্টিমুলেশন হইতে, দুইবার তাকে হচ্ছে অ্যাক্টিভেটেড হইতে হয়, মানে দুইবার সাইটোকাইনস তৈরি করে। ফার্স্ট একবার সাইটোকাইনস তৈরি করে, এই কমপ্লেক্স গুলো মিলে এই সাইটোকাইনসটা টি সেলকে আবার স্টিমুলেশন করে, তখন সে আবার ফার্দার সাইটোকাইনস
তৈরি করে। এই যে সাইটোকাইন্স তৈরি হলো, এই একটা সাইটোকাইন্স এর কিছু অংশ কি করে, ম্যাক্রোফেজ কে বডির মধ্যে বা সেলের মধ্যে যে ম্যাক্রোফেজ আছে, ম্যাক্রোফেজ গুলাকে কি করে, অ্যাক্টিভেশন করে। ম্যাক্রোফেজ যখন অ্যাক্টিভেটেড হবে তখন কি হবে, ম্যাক্রোফেজটা ফ্যাগোসাইটোসিসে সাহায্য করবে। ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন হওয়া মানে ফ্যাগোসাইটোসিস হওয়া। আর একটা সাইটোকাইন্স কি করতেছে, এই কমপ্লেক্স সহ এটা ওই যে এন্ডোজেনাস অ্যান্টিজেন কমপ্লেক্স এগুলোর সাথে যে অ্যাটাচমেন্ট হয়ে আছে তাকে বলতেছে যে যে এন্ডোজেনাস অ্যান্টিজেনটা ছিল তাকে আস্তে আস্তে লাইসিস করে দেওয়া। কিভাবে, এই কমপ্লেক্সটা সাইটোটক্সিক টি সেলটা এক ধরনের প্রোটিন সেক্রেট করে যেটাকে বলে পারফোরিন। এখানে লেখা নাই সম্ভবত, পারফোরিন। যখন কমপ্লেক্স তৈরি হয় তখন এক ধরনের প্রোটিন তৈরি করে যেটার নাম হচ্ছে পারফোরিন। পারফোরিন হচ্ছে মেমব্রেন অ্যাটাকিং কমপ্লেক্স। এটা হচ্ছে কিভাবে আরো হয়, ভিতরে যে গ্রানিউলস গুলা থাকে সেগুলো এক ধরনের এনজাইম, এক ধরনের এনজাইম সেক্রেট করে। সেই এনজাইমটার নাম কি বললাম যেন, হচ্ছে যে কি বললাম যেন, প্রোটিয়েজ। প্রোটিয়েজ এক ধরনের এনজাইম সেক্রেট করে। এই এনজাইম পারফোরিন এগুলা কি করে, যে সেলটা আছে তাকে আস্তে আস্তে লাইসিস করে দেয়। এটা আরো মেকানিজম আছে। যখন ওই যে ওই ইয়াটা পড়ছো না, কি বলে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, ওখানে খুব সুন্দর করে কিন্তু এটা বলা ছিল কিভাবে হয়। আয়ন গুলো, ওর আয়ন গুলো ভিতরে যে সমস্ত আয়ন আছে সেগুলো বের হয়ে যায়, আর বাইরে যে সমস্ত ফ্লুইড আছে সেটা ভিতরে ঢুকে যায় এক পর্যায়ে ব্লাস্ট করে দেয়। হ্যাঁ, সেলের নিজস্ব কোনো গুণাগুণ আর থাকে না। হ্যাঁ, এটা পড়াবো তাহলে আমি আরেকবার। হ্যাঁ, বলো, আবার বলো। জি ম্যাম। আর কি আছে প্রশ্ন? প্রশ্ন আছে? বলো, কোনো সমস্যা নাই, প্রশ্ন করো। আমি তো ক্লাস নিতে বসছি, বাবু ঘুমাইছে। বলো। শোনো, প্রথমে যে আমি পড়াইছিলাম না, বি সেল কিভাবে অ্যান্টিবডি প্রোডাকশন করে, ক্লোনাল সিলেকশন। একটা বি সেল সেল সারফেসে রিসেপ্টরে অ্যান্টিবডি থাকে, সেগুলো কিভাবে হচ্ছে বাইন্ড আপ হয়ে কিভাবে ক্লোনাল সিলেকশন বলছিলাম না, বি সেলে প্রলিফারেশন হয়, ডিফারেন্সিয়েশন হয়, বি সেল থেকে প্লাজমা সেল তৈরি হয়, মেমোরি সেল তৈরি হয়, সেটা প্রথম ক্লোনাল সিলেকশন গেল। আবার কি বলছি, বি সেল কিভাবে অ্যান্টিবডি প্রোডাকশন করে, বি সেল অ্যান্টিবডি প্রোডাকশন করে। এই যে বি সেল বা হিউমারাল ইমিউনিটি কিভাবে অ্যান্টিবডি প্রোডাকশন করে, টি সেলের সাহায্যে। টি সেল হেল্পার টি সেলের সাথে একসাথে নিয়ে সাইটোকাইনকে দিয়ে স্টিমুলেশন করে প্লাজমা সেল, মেমোরি সেল তৈরি করে। এটা কি টি সেলের সাহায্য নিয়ে করে। তার মানে এটা কি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। ঠিক আছে, এইটাও ভাবেও অ্যান্টিবডি প্রোডাকশন করে। আর টি সেল, সাইটোটক্সিক টি সেল কি করে, সব সময় বি সেল অ্যান্টিবডি প্রোডাকশন করে। বি সেল বা হিউমারাল ইমিউনিটি, এটাকে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি বলবো। কিন্তু টি সেল, সাইটোটক্সিক টি সেল কখনোই অ্যান্টিবডি প্রোডাকশন করে না। সাইটোটক্সিক টি সেল বা টি সেল, হেল্পার টি সেল অ্যান্টিবডি প্রোডাকশনে সাহায্য করে, ঠিক আছে, কিন্তু সরাসরি অ্যান্টিবডি প্রোডাকশন করে না। টি সেলের ফাংশনই হলো সেল মেডিয়েটেড ইমিউনিটি করা, ঠিক আছে। আর সাইটোটক্সিক টি সেল সবসময় কার সাথে কাজ করবে, সাইটোটক্সিক টি সেল নরমালি কোনো সুস্থ সেলের সাথে বাইন্ড আপ হবে না। সাইটোটক্সিক বাইন্ড আপ হবে ভাইরাস ইনফেক্টেড সেল, অ্যাবনর্মাল সেল। যেমন আর একটা কি জানি পড়াইছিলাম, ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেলটা কি, ন্যাচারাল কিলার সেলও তো এক ধরনের হচ্ছে লিম্ফোসাইট। ন্যাচারাল কিলার সেলটা কি করবে, ন্যাচারাল কিলার সেলের সবসময় ফাংশন কি, ন্যাচারাল কিলার সেল মার্কস দ্য অ্যাবনর্মাল সেল অফ দ্য বডি। অ্যাবনর্মাল সেলের সাথে বাইন্ড আপ হয়ে সেটাকে লাইসিস বা ডিস্ট্রয় করে দেয়, ন্যাচারাল কিলার সেল। সাইটোটক্সিক টি সেলও সবসময় অ্যাবনর্মাল সেলের সাথে বাইন্ড আপ হয়। তার মানে অ্যাবনর্মাল সেলগুলা কোনগুলা, এন্ডোজেনাস অ্যান্টিজেন। আর হিউমারাল ইমিউনো রেসপন্স, এটা কি, কার সাথে কাজ করে, এক্সোজেনাস অ্যান্টিজেনের সাথে কাজ করে। বলো, প্রশ্ন করো, প্রশ্ন করো, করো। বুঝতেছো না ফায়াজ নাকি এটা? প্রশ্ন করো মানিশ, প্রশ্ন করো শাহরিয়ার। প্রশ্ন নাই? নাই। নাই। জাকারিয়া, শাহরিয়ার কই গেল? ম্যাডাম বুঝতে পারছি। বুঝবা, আমি তো অনেক চেষ্টা করছি বুঝানোর, তাই না? তাহলে আমরা এতক্ষণ যে বি সেল আর টি সেল, টি সেল আর বি সেল পড়লাম, এগুলো কোন ধরনের ইমিউনিটি? বডির। এটা নন স্পেসিফিক না স্পেসিফিক? এখন প্রশ্ন করবো, এটা নন স্পেসিফিক না স্পেসিফিক? ম্যাডাম স্পেসিফিক। হ্যাঁ, গুড। ইমিউনো রেসপন্স কোনগুলো? ম্যাডাম স্কিন, মিউকাস মেমব্রেন, তারপরে টিয়ার্স, তারপরে হচ্ছে ফ্যাগোসাইটোসিস। হ্যাঁ, আমি একটু বলি, একদম মনোযোগ, পানির মতোটা মুখস্থ করবা। নন স্পেসিফিক ইমিউনো রেসপন্স কোনগুলা? স্কিন এন্ড মিউকাস মেমব্রেন। স্কিন আর মিউকাস মেমব্রেন হচ্ছে ফার্স্টলি বডির ফার্স্ট লাইন ডিফেন্স কোনটা, স্কিন এন্ড মিউকাস মেমব্রেন। মেকানিক্যাল এন্ড, আমি বলি শুনো, মেকানিক্যাল এন্ড কেমিক্যাল ব্যারিয়ার্স প্লেস এন্ড
of the first line defense of the body. মেকানিক্যাল আর কেমিক্যাল ব্যারিয়ার কার আছে? স্কিন আর মিউকাস মেমব্রেনই আছে, অন্য কিছুর আছে? নাই। স্কিন আর মিউকাস মেমব্রেনের হচ্ছে কি মেকানিক্যাল আর কেমিক্যাল ব্যারিয়ার গুলা বডির ফার্স্ট লাইন ডিফেন্স। এটা কি নন স্পেসিফিক ইমিউনো রেসপন্স, ঠিক আছে? ফ্যাগোসাইটোসিস represent a second line defense of the body, এটাও কি non specific immune response. Inflammations plays an important role to fight against infection. Inflammation টা কি body non specific immune response. Moderate fever is beneficial against infection. যে কোনো ইনফেকশন হলে মডারেট ফিভারটা কি বেনিফিশিয়াল। এটা তো মেকানিজম পড়ানোর কথা, তো বললা তোমরা, তাহলে আবার পড়াবো আমি। তাহলে কি মডারেট ফিভারটাও কি নন স্পেসিফিক ইমিউনো রেসপন্স। Natural killer cell kill the abnormal cell of the body, এটাও কি non specific immune response. Complements marks the pathogen for destruction, complementটা কি non specific immune response. আর বডির স্পেসিফিক ইমিউনো রেসপন্স কি অ্যান্টিজেন, টি সেল, বি সেল, এগুলো কি করে বডির স্পেসিফিক ইমিউনো রেসপন্স। এখন টি সেল বলছি, বি সেল বলছি। ইমিউনিটি কত ধরনের? ইমিউনিটি আমরা যদি নরমালি বলি ইমিউনিটি কত কি ধরনের, আমরা দুইটা বলবো। ফার্স্টলি হিউমারাল ইমিউনিটি আর একটা হচ্ছে সেল মেডিয়েটেড সেলুলার। হিউমারাল ইমিউনিটি আমরা আরেকটা নাম কি বলতে পারি? অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি। আর সেলুলার ইমিউনিটিকে আমরা কি বলবো? সেল মেডিয়েটেড ইমিউনিটি। হিউমারাল ইমিউনিটি সবসময় কার সাথে কাজ করে? এক্সট্রা সেলুলার অ্যান্টিজেন, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এগুলো হচ্ছে এক্সট্রা সেলুলার অ্যান্টিজেন, ঠিক আছে? সেল মেডিয়েটেড ইমিউনিটি কার সাথে কাজ করে? এক্সোজেনাস না, এন্ডোজেনাস অ্যান্টিজেন, ভাইরাস ইনফেক্টেড সেল, টিউমারাস সেল, ক্যান্সারাস সেল, এগুলোর সাথে, ঠিক আছে? আর হিউমারাল ইমিউনিটি আলটিমেটলি ফাংশন কি? অ্যান্টিবডি প্রোডাকশন করা, তাই না? প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি প্রোডাকশন করবে। আর সেল মেডিয়েটেড ইমিউনিটি কি করবে? সেলুলার রেসপন্স করবে, ঠিক আছে? বুঝছো? এর মাঝখানে আরো কি পড়াইছি? সাইটোকাইনস পড়াইছি। সাইটোকাইনস, হোয়াট ইজ সাইটোকাইনস? সাইটোকাইনস, কেমোকাইনস, তারপর আর কি পড়াইলাম? ইন্টারলিউকিন, ফাংশন অফ মেজর ইম্পর্টেন্ট সাইটোকাইনস, তাই না? আরো আমি কি পড়াইছি? টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। যদি আরো মনে হয় যে সুন্দর করে লিখবো, পরে আমি আরো জানাবো, হ্যাঁ? এখন আপাতত এতটুকু পড়ে। আরো কি পড়াইছি? ইমিউনিটি ক্লাসিফিকেশন বলি। ইমিউনিটি ক্লাসিফিকেশন আগে পড়াইছি না? ইমিউনিটিকে আমরা কি বলতে পারি? নন স্পেসিফিক ইমিউনিটি, স্পেসিফিক ইমিউনিটি, বা নন স্পেসিফিক ইমিউনিটি, স্পেসিফিক। ইমিউনিটিকে আমরা ব্রডলি দুই ভাগে ভাগ করতে পারি, একটা কি ইনেট আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড আর অ্যাডাপটিভ, তাই না? ইমিউনিটি ক্লাসিফিকেশন একটু বলতে মনে থাকে তার বাসায় থাকো। ইমিউনোলজি ক্লাস তোমরা কি শুনতেছো? ইয়েস ম্যাম। আচ্ছা, একটু শোনো। করা যায় না? মনীষ, নেপালের কাক নাকি? ম্যাডাম নেপালি আসো আমরা- কাক। ম্যাম শুনতে পাচ্ছি কিনা আমরা? এখন শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো? জি ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা, ইমিউনিটিকে আমরা কয় ভাগে ভাগ করব? ইমিউনিটিকে আমরা মেইনলি দুই ভাগে ভাগ করব, একটা ইনেট আর একটা হচ্ছে কি অ্যাকোয়ার্ড। ইনেট ইমিউনিটি আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে আমরা আবার কি বলতে পারি? অ্যাডাপটিভ ইমিউনিটিও বলতে পারি, ঠিক আছে? ইনেট আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড আর অ্যাডাপটিভ। ইনেট ইমিউনিটি কত ধরনের? ইনবর্ন, একটা হচ্ছে স্পেসিফিক আর একটা কি নন স্পেসিফিক। আর অ্যাডাপটিভ ইমিউনিটি আর অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে আমরা কয় ভাগে ভাগ করব? দুই ভাগে, একটা ন্যাচারাল, একটা আর্টিফিশিয়াল। ন্যাচারালকে কয় ভাগে ভাগ করব? দুই ভাগে, একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ। আর্টিফিশিয়ালকেও আমরা দুই ভাগে ভাগ করব, একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ। দেখো এটা মনে রাখবা সবসময়, এটা ভাইবাতে ধরে। এর আগে একদিন দেখাতে চাইছিলাম, ওই জন্য আজকে এটা রাখছি। অ্যাক্টিভ কি? ন্যাচারাল হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি কি? আসতেছি। ন্যাচারাল অ্যাক্টিভ কিভাবে বলছে? অ্যান্টিজেন এন্টার ইনটু দ্য বডি ন্যাচারালি। যখন বডিতে অ্যান্টিজেন ঢুকবে তখন কি হবে? এন্টার ইনটু দ্য বডি ন্যাচারালি, বডি ইনডিউস অ্যান্টিবডিজ এন্ড স্পেশাল লিম্ফোসাইট।
কিভাবে করবে? যখন অ্যান্টিজেন বডির মধ্যে ঢুকে যাবে কিভাবে অ্যান্টিবডি প্রোডাকশন করবে? এখন বলো তো, একটা যদি শরীরে অ্যান্টিজেন ঢুকে বাইরে থেকে কিভাবে অ্যান্টিবডি প্রোডাকশন করবে? তিতুমির বলো। এতক্ষণ যে পড়াইলাম, যখন বডিতে অ্যান্টিজেন ঢুকবে কিভাবে ঢুকবে? রোগ হইলো, সালমোনেলা ঢুকলো, ইকলাই ঢুকলো, অ্যান্টিজেন ঢুকে সালমোনেলা, টাইফয়েড, টাইফি করলো, ঠিক আছে? কিভাবে অ্যান্টিবডি প্রোডাকশন হবে বলো তো? কেউ বলতে পারবেন না? বলো, আয়েশা বলো তো। ম্যাম আমাদের যে টি সেল গুলো আছে, বি সেল, টি সেল, ওগুলো হচ্ছে স্টিমুলেশন হবে। বি সেল ভালো করে স্টিমুলেশন, কি বলো, কে করবে? বি সেল না টি সেল? বি সেল। ম্যাম বি সেল অ্যান্টিবডি প্রোডাকশন করবে, আর টি সেলটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি করবে। হ্যাঁ, যখন বডিতে অ্যান্টিজেন ঢুকলো, তার মানে এটা কোন ধরনের অ্যান্টিজেন? এটা হচ্ছে কি এক্সট্রা সেলুলার অ্যান্টিজেন, হ্যাঁ, এক্সট্রা সেলুলার। এক্সোজেনাস অ্যান্টিজেন। এই যে অ্যান্টিজেন যখন ঢুকলো তখন কোন একটা রোগ হলো, তো রোগের এগেইনস্টে বডিতে অ্যান্টিবডি প্রোডাকশন হয় না? হ্যাঁ, এটাকে আমরা বলবো ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। অ্যান্টিজেন ঢুকলো বডিতে, যে ইমিউনিটিটা তৈরি করলো সেটাই হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। আবার হচ্ছে কি বলছে, ডেভেলপ থ্রু দ্য অ্যাসিম্পটোমেটিক ইনফেকশন। কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন হলো, তারপর যে ইমিউনিটিটা তৈরি হলো সেটা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। এখন প্যাসিভ কিভাবে হলো দেখো, অ্যান্টিবডি পাস ফ্রম দ্য মাদার টু ফিটাস ভায়া প্লাসেন্টা অর হচ্ছে মিল্ক, ক্লোস্ট্রামের মাধ্যমে গেল অথবা প্লাসেন্টার মাধ্যমে গেল। এটা কি ন্যাচারাল অ্যাক্টিভ না, এটা ন্যাচারাল প্যাসিভ, মানে ডাইরেক্টলি হলো না, মা থেকে গেল হচ্ছে বাচ্চাতে, সেটাই হলো প্যাসিভ ইমিউনিটি। এখন আর্টিফিশিয়াল কিভাবে হয়? আর্টিফিশিয়াল ইমিউনিটি কিভাবে হবে? আর্টিফিশিয়াল দুই ধরনের, অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। অ্যাক্টিভটা কি? অ্যান্টিজেন আর ইন্ট্রোডিউস ইনটু দ্য ভ্যাকসিন। যখন শরীরে ধরো সালমোনেলা, টাইফি বা টাইফয়েড হয়েছে, এখন ভ্যাকসিন দিব, এটা একটা ব্যাকটেরিয়া এগেইনস্টে ভ্যাকসিন দিলাম, হ্যাঁ? অথবা হচ্ছে কি বলবো, টিটেনাস, আগে ভ্যাকসিন দিয়ে রাখছি। তার মানে কি, আমি অ্যান্টিজেন শরীরে ইচ্ছাকৃত ভাবে ঢুকাইছি, ঢুকায় অ্যান্টিবডি প্রোডাকশন হয়েছে। তার মানে কিভাবে হলো? এটা কি রোগ থেকে হলো? না, এটা ভ্যাকসিনেশনের মাধ্যমে অ্যান্টিবডি প্রোডাকশন করলাম। সেটাই হচ্ছে আর্টিফিশিয়ালি আমি ঢুকাই দিয়ে অ্যান্টিবডি প্রোডাকশন করছি, সেটা হলো আর্টিফিশিয়াল অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি। মানে কি একটা ভ্যাকসিন মানে কি, এখন নেক্সট আমি পড়াবো ভ্যাকসিন, এই জন্য এই কথাটা বলতেছি। ভ্যাকসিন হচ্ছে এক ধরনের অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনটা যখন শরীরে ঢুকানো হয় তখন তার এগেইনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন হয়। সেই অ্যান্টিজেনটাই হচ্ছে কি আর্টিফিশিয়াল অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি, ঠিক আছে? আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি কি? প্যাসিভ, প্যাসিভ মানে কি, কোনো কিছু কাজ করা লাগবে না, আমরা একদম রেডিমেড একটা ঢুকাই দিব, যেমন মা থেকে অ্যান্টিবডি সরাসরি আমরা নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে প্যাসিভ না? সেই রকম এটা হচ্ছে কি বলছি, প্রিফর্মড অ্যান্টিবডি ইন ইমিউনোসেরাম আর ইন্ট্রোডিউস বাই ইনজেকশন। এটা হচ্ছে শরীরে অ্যান্টিজেন ঢুকায় অ্যান্টিবডি প্রোডাকশন করব না, আগের থেকে একটা আনইউজুয়াল হোস্টের মধ্যে অ্যান্টিজেন দিয়ে ওর শরীরে অ্যান্টিবডি প্রোডাকশন করে সেই প্রিফর্মড অ্যান্টিজেনটা যখন অ্যান্টিবডিটা যখন বডিতে ঢুকানো হবে তখন তাকে আমরা বলবো আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। যেমন একটা উদাহরণ, এটিএস, অ্যান্টি টিটেনাস সিরাম। এটিএস টা কি, আমরা কখন দেই? এটিএস টা যখন ভাবি যে না আমরা দুইটা, দেখো টিটেনাসের আমরা দুই ধরনের ভ্যাকসিন দিই, একটা কি কি দেই? টিটি মানে হচ্ছে টিটেনাস টক্সয়েড, টিটি মানে টিটেনাস টক্সয়েড, তার মানে কি এটা একটা অ্যান্টিজেন। আর এটিএস ও একটা ভ্যাকসিন, এটা কি? অ্যান্টি টিটেনাস সিরাম। এটিএস টা হচ্ছে কি? অ্যান্টি টিটেনাস সিরাম, তার মানে টিটেনাসের সিরামের মধ্যে কি থাকে? অ্যান্টিবডি থাকে। এটিএস দেওয়া মানে কি? এটা প্রিফর্মড অ্যান্টিবডি, মানে ওটা ওখানে অ্যান্টিবডি আছেই, শরীরে খালি দিয়ে দিবে, কাজ হবে। কিন্তু যদি টিটেনাস টক্সয়েড দেয়, এটা কি? এটা অ্যান্টিজেন দিব, তারপরে এটা আস্তে আস্তে স্লোলি বডিতে কাজ করে তারপরে অ্যান্টিবডি প্রোডাকশন করবে। তাহলে আর্টিফিশিয়াল অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি যদি উদাহরণ বলি, তাহলে আমরা কি বলবো? এটিএস, অ্যান্টি টিটেনাস সিরাম। তার মানে তোমরা কি শুনতে পাচ্ছ? ম্যাম এটিএস এন্ড টিটিটা আরেকবার শুনতে পাইনি। আর্টিফিশিয়াল অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটির উদাহরণ বলছি কি, প্রিফর্ম অ্যান্টিবডি ইন ইমিউনোসেরাম আর ইন্ট্রোডিউসড বাই ইনজেকশন। শরীরে যখন আগের থেকে অ্যান্টিবডি প্রোডাকশন, মানে বাজারে কিনতে পাইছি অ্যান্টিবডি, শরীরে ঢুকাই দিলাম, সেলকে ফাংশনিং করতে হবে না। এটার এক্সাম্পল বলছি এটিএস, অ্যান্টি টিটেনাস সিরাম, এটিএস। টিটেনাসের দুই ধরনের ভ্যাকসিন পাওয়া যায়, একটা টিটি ইনজেকশন বলে, টিটেনাস টক্সয়েড, তার মানে এটা অ্যান্টিজেন, অর্গানিজম আছে এর ভিতরে। এটিএস মানে অ্যান্টি টিটেনাস সিরাম, এর মধ্যে অর্গানিজম না, এর মধ্যে অ্যান্টিবডি আছে, ঠিক আছে? তাহলে আর্টিফিশিয়াল অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটির উদাহরণ হচ্ছে এটিএস।
মানে প্রিফর্ম আগের থেকে অ্যান্টিবডি তৈরি করা আছে, এটা বডিতে দিয়ে দিলাম, এটাও এক ধরনের ভ্যাকসিন, এই জন্য এটাকে আর্টিফিশিয়াল বলতেছি। এটা শরীরে গিয়ে সরাসরি ইমিউনো রেসপন্স করবে। কিন্তু যদি এটিএস টা দেই, সরি যদি টিটি দেই, তাহলে কি হবে, এটা অ্যান্টিজেন শরীরে ঢুকবে, তারপরে প্রসেস হয়ে অ্যান্টিবডি প্রোডাকশন করবে। তাহলে এটিএস টা কোথায় তৈরি হয়? একটা আনইউজুয়াল হোস্টের মধ্যে। নর্মালি আমরা এটিএস হিউম্যান দেই, কিন্তু আমাদের শরীরে যদি এটা দেই সেটা ডিজিজ করবে, এই জন্য এটা কোথায় করা হয়? আনইউজুয়াল হোস্ট কি হর্সে দেওয়া হয়। হর্সের মধ্যে এটা তৈরি হয় এইভাবে, হর্সের সেরামের মধ্যে টিটেনাসের অর্গানিজম দিয়ে দেওয়া হয়, তখন ওর বডির মধ্যে যখন ওই অর্গানিজমের এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টি সেরামটা কালেকশন করেই ওই ভ্যাকসিন তৈরি করা হয়, সেটাকে এটিএস বলে। হ্যাঁ, বুঝছো এখন? তাহলে আর্টিফিশিয়াল অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটির এক্সাম্পল হচ্ছে কি, প্রিফর্মড অ্যান্টিবডি, আগে থেকে তৈরি করা অ্যান্টিবডি যখন শরীরে দিয়ে দিব, শরীর ইমিউনো রেসপন্স করবে, সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি। ঠিক আছে? আর আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি কি? অ্যান্টিজেনটা যখন তোমরা কি শুনছো? শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছো তোমরা? জি জি ম্যাম, ম্যাম। শুনতে পাচ্ছি। বুঝছো এখন ম্যাম আমাকে? তাহলে কি টিটি দেয়া হ্যাঁ, টিটি প্রশ্ন করো। টিকা দেয়া থাকলে কি ম্যাম এটিএস দেয়া লাগবে না? না, এটিএস দেওয়ার কি না প্রয়োজন না নাই? না, এটিএস কখন দিবা? একটা রোগ হওয়ার ভ্যাকসিন কখন দিই আমরা সাধারণত? প্রশ্ন কে প্রশ্ন করছো? রোগ হওয়ার পূর্বেই ম্যাম, হ্যাঁ, ভ্যাকসিন আমরা কখন দিই? কোনো ডিজিজ হওয়ার পূর্বেই তো আমরা টিকা দেই, হ্যাঁ, কোনো ভ্যাকসিন ডিজিজ মানে হওয়ার রোগ পূর্বেই। আচ্ছা, যখন রোগ হয়ে গেছে তখন যদি আমরা ভ্যাকসিন দিই তাহলে কাজ করবে? যখন রোগ হয়ে গেছে তখন না যদি ম্যাম, আমরা, তাহলে কি হবে? রোগটা আরো বাড়া যাবে না? কারণ বডিতে এমনিতেই সেই রোগের অ্যান্টিজেন আছে, আবার তুমি অ্যান্টিজেন ঢুকাই দিলা, তার মানে কি হবে? অবস্থা খারাপ। এই জন্য ভ্যাকসিন সবসময় কখন দিতে হয়? জি ভ্যাকসিন ম্যাম। সবসময় সুস্থ অবস্থায় দিতে হয়, রোগ হওয়ার পূর্বে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তার মানে কি আগে থেকে রোগকে হইতে দিব না, মানে ভ্যাকসিন আগে থেকে দিয়ে দিব, ভ্যাকসিনটা বডিতে কাজ করে অ্যান্টিবডি প্রোডাকশন করবে। যদি কারো টিটেনাস টক্সয়েড দেওয়া থাকে, আমরা মেয়েরা দেই না 5টা টিটেনাসের ইনজেকশন একদম 3-4 বছর ধরে, ছেলেরাও তো দেয় দেয় যাই হোক, কিন্তু মেয়েরা বেশি। তো যাই হোক, মেয়েদের দিতেই হবে, নাহলে মেয়েরা বাঁচবে না। তো মেয়েদেরকে এই যে 5টা হচ্ছে টিটেনাসের টিকা দেয়, যে টিটি ইনজেকশন বলে। টিটি মানে টিটেনাস টক্সয়েড, এটা হচ্ছে অ্যান্টিজেন, এটা ভ্যাকসিন। হ্যাঁ, এটা যদি বডিতে দেওয়া থাকে তাহলে কি হবে? বডিতে এর এগেইনস্টে এমনিতেই জি ম্যাম। অ্যান্টিবডি প্রোডাকশন। আর এটিএস কখন দিব? যখন রোগ হয়ে গেছে। মনে করো কোনো কিছু দিয়ে তোমার হাত টাত কেটে গেছে, কোনো হচ্ছে ওই যে সয়েলের মধ্যে ধরো কোনো জং ধরা ছুরি টুরি দিয়ে বা কোনো লোহার কোনো জিনিস দিয়ে কেটে গেছে, তার মানে কি অর্গানিজম শরীরে অলরেডি ঢুকে গেছে না? এখন তুমি যদি টিটি দাও তাহলে হচ্ছে জি কি, ম্যাম। ইমিউনিটি হতে অনেক সময় লাগবে, বরঞ্চ দেখা যাবে তোমার রোগ হয়ে গেছে। এই জন্য সঙ্গে সঙ্গে কি করে? এটিএস দেয়, অ্যান্টি টিটেনাস সিরাম। তার মানে এখানে অ্যান্টিবডি প্রোডাকশন তাহলে হয়। আমার কথা হচ্ছে ম্যাম যে হ্যাঁ, কেউ হ্যাঁ। যদি আগে থেকেই ম্যাম টিটি টিকা দেয়া থাকে, হ্যাঁ, তাহলে কি না পরবর্তীতে না তার না এটিএস না দেয়া লাগবে না না, কেটে ছিঁড়ে কোনো গেলে? দরকার নেই, কোনো দরকার নাই। এই জন্য মেয়েদের তো সাধারণত এই জন্য ও ভালো আছে, মেয়েদের বয়স 13 থেকে 45-এর মধ্যে সবসময় দেখো না সরকারের পক্ষ থেকে 5টা টিটেনাসের ইনজেকশন দেয়, এই জন্য মেয়েদেরকে দিতে হয় না। আর ছেলেরা যদি দিয়ে রাখে তাহলে আরো ভালো। এই জন্য এটিএস টা কখন দিতে হবে? যখন রোগ হয়ে গেছে, মানে কেটে গেছে, মানে কি অর্গানিজম ঢুকে গেছে অলরেডি, তাই না? ওই জন্য আমাদের জি তখন ম্যাম। এটি দিতে হবে, অ্যান্টি টিটেনাস জি সিরাম। ম্যাম। ঠিক আছে? বুঝছো? বুঝছো? জি ম্যাম। প্রশ্ন থাকলে করো, হ্যাঁ, ক্লাস শেষ করি নাকি? ম্যাম র্যাবিসের ক্ষেত্রেও কি কোনো হ্যাঁ, আছে? র্যাবিস এর ক্ষেত্রে ওরকম কোনো প্রিফর্মড অ্যান্টিবডি নাই, র্যাবিস এর ভ্যাকসিন আগে থেকে দিতে হয়। যেমন প্রি ইমিউনো ভ্যাকসিনেশন, পোস্ট, ওটা আলাদা আছে, প্রি পোস্ট। মানে একটা যখন হয়ে যাবে, র্যাবিস এর হচ্ছে কি ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 10 থেকে 15 দিন না 12 দিন, মানে র্যাবিস হইতে সময় লাগে, বুঝো নাই? ইনকিউবেশন পিরিয়ড, ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে দেরিতে। ধরো একটা ভাইরাস ঢুকলেও সঙ্গে সঙ্গে রোগ তৈরি করবে না, ওর ইনকিউবেশন পিরিয়ড লাগবে। ওই জন্য র্যাবিস হলে পোস্ট মানে অ্যান্টিবডি দিতে হয় না, অ্যান্টিজেন দিতে হয়। কারণ একটা কুকুর কামড়ায় তার সাইন শো করতে 10 থেকে 12 দিন 15 দিন সময় লাগে। এই জন্য ওই সময় তার হচ্ছে ভ্যাকসিন দিতে হয়, অ্যান্টিজেন দিয়ে দিলে ওই সময় তৈরি করে ফেলে। কারণ যে অ্যান্টিজেনটা শরীরে ঢুকছে সেটা হচ্ছে রোগ তৈরি করতে সময় লাগবে, 10-15 দিন সময় লাগে। বুঝছো? বুঝতে পারছো? জি ম্যাম, ভাইরাসের বুঝতে পারছি। ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড আছে।
রোগ মানে অর্গানিজম ঢুকলেই হবে না সঙ্গে সঙ্গে, তার একটা ইনকিউবেশন পিরিয়ড আছে। যেমন র্যাবিস ডগ যদি পায়ে কামড়ায়, তার হচ্ছে রোগের সাইন তৈরি করতে অনেক বেশি সময় লাগবে। যত নার্ভের কাছাকাছি কামড় দিবে কুকুর, যেমন মাথায় যে দিল, হাত গলায় দিল, ওর ইনকিউবেশন পিরিয়ড তত তাড়াতাড়ি বাড়ে যায়, কারণ নার্ভে পৌঁছাতে সময় কম লাগে। কিন্তু পায়ে যদি কামড় দেয় তাহলে মাথায় যেতে একটু সময় লাগে। ওই জন্য বাইটিং সাইডও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ঠিক আছে। ম্যাডাম একটা প্রশ্ন ছিল। প্রিডিলেকশন সাইড আছে, প্রিডিলেকশন সাইড অফ অর্গানিজম। হ্যাঁ তাড়াতাড়ি প্রশ্ন করো, শেষ করবো। হ্যাঁ বলো। ম্যাডাম মনে করেন মানে আমাদের এটিএসটা হচ্ছে অ্যান্টিবডি আর টিটেনাসটা হচ্ছে তাহলে ভ্যাকসিন। তো ভ্যাকসিন ওষুধ দুটাই ভ্যাকসিন। টিটেনাস দুইটাই টক্সয়েড হচ্ছে অ্যান্টিজেন। হ্যাঁ আপু আপু ওইদিকে যাও। হ্যাঁ টিটেনাস টক্সয়েড, টিটি মানে টিটেনাস টক্সয়েড। আর এটিএস অ্যান্টি টিটেনাস সেরাম, সেরামের মধ্যে থাকে অ্যান্টিবডি। আর হচ্ছে টিটেনাস টক্সয়েড, টক্সিনটা কি এক ধরনের অ্যান্টিজেন, বলছি না, হুইচ ইজ পার্ট কল দ্য অ্যান্টিজেন, ব্যাকটেরিয়ার সেল, ফ্লাজেলা, ক্যাপসুল, ফিমডি, টক্সিন অফ ব্যাকটেরিয়া, বলছিলাম। তাহলে টক্সয়েডটা এক ধরনের অ্যান্টিজেন। বলো। ম্যাডাম তাহলে মানে নরমালি কাটা ছেঁড়ার জন্য মানে কাটা ছেঁড়া হয়ে গেলে তারপরে আমরা কি অ্যান্টিটিটেনাস সিরাম দেবো মানে এটিএস তো এটা মানে এটা মানে সময় কত সময়কাল ধরে প্রোটেকশন করবে ম্যাডাম? মানে আমি বলতেছি ধরেন যে একবার কাটা হলো, তারপর আমি এটিএস দিলাম, তারপর আবার কাটা হলো। একদিনের মধ্যেই দিতে হবে, একদিনের আচ্ছা মধ্যেই দিতে হবে। প্রশ্নটা ছিল ম্যাডাম একবার মানে কেটে গেছে, তারপর আমি এটিএস দিলাম, তারপরে 2 দিন পর আবার কেটে গেছে, তাহলে কি আবার এটিএস দিতে হবে? ওটা থাকবে কিছুদিন, কিন্তু এরকম ধরো কিছুদিন পরে এটিএস এর একটা কি পড়ছি, প্রাইমারি ইমিউনো রেসপন্স, সেকেন্ডারি ইমিউনো রেসপন্স। প্রাইমারি ইমিউনো রেসপন্স আর শর্ট টার্ম ইমিউনিটি, আর হচ্ছে কি বলছি, সেকেন্ডারি ইমিউনো রেসপন্স আর লঙ্গার ইমিউনিটি। হ্যাঁ, যে ভ্যাকসিনটা তুমি বুস্টার ডোজে দিবা, প্রথমে দিলা আবার দিলা, এইভাবে দিলে, তাহলে কি হয়, তার ইমিউনিটিটা বাড়ে, লঙ্গার হয়, ঠিক আছে। এটিএসটা একটা প্রিফর্মড অ্যান্টিবডি না, এটা তৈরি করা আছে, এটা বেশি দিন থাকে না, 2 মাস 1 মাস এরকম থাকে, ঠিক আছে। কিন্তু এরপরে তাকে আবার ভ্যাকসিন করতে হবে, যদি আবার কেটে যায় তখন আবার তাকে এটিএস দিতে হবে। এটা বেশি দিন থাকে না, খুব জোর ধরো 3 মাস 4 মাস এরকম থাকে, আর একটু দেখতে হবে আমাকে। কিন্তু যদি কারো টিটি দেওয়া থাকে তাহলে সেটা ইমিউনিটি থাকে। তো ছেলেদের ক্ষেত্রে ধরো 1 বছর থাকলো ইমিউনিটি, 2 বছর থাকলো, কিন্তু আমরা মেয়েরা যেগুলা দেই আমাদের লাইফ লং ইমিউনিটি থাকে। হ্যাঁ আমরা 5টা দেই, তো আমাদের লাইফ লং ইমিউনিটি, আমাদেরকে আর কখনো টিটেনাস মানে ভ্যাকসিন ট্যাকসিন দিতে হবে না। যে 5টা ডোজ কমপ্লিট করে ফেলবে তার লাইফ লং ইমিউনিটি, তার আর কোনো সমস্যা হবে না। মেয়েদের এই জন্য সমস্যা হয় না আল্লাহর রহমতে, যদি ভ্যাকসিন দিয়ে থাকে। আর তোমরাও যদি দিয়ে থাকো তোমাদের আর দিতে হবে না। শর্ট টাইম ইমিউনিটি হ্যাঁ এটিএসটা তাহলে কি শর্ট টাইম বডিতে হ্যাঁ হ্যাঁ ইমিউনিটি হ্যাঁ করবে? হ্যাঁ, শর্ট টাইম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটাই প্রশ্ন ছিল আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা ভালো থাকো। হ্যাঁ আর কোনো প্রশ্ন থাকলে আমাকে যদি 2-1 মিনিটে করতে চাও করো, আর আমি কালকে ক্লাস নিলে আমি জানাই দিব। হ্যাঁ সারিয়ার, হ্যালো, জি ম্যাডাম বলেন। বন্ধ করি, ক্লাস শেষ করি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। করে দেন ম্যাম। ভালো থাকো। হ্যাঁ আমাদের জন্য একটু দোয়া করো। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।